নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কোয়ালিফাইং সাইট। তো দেখো, আমরা ইন্ডিয়ান পলিটি পড়ছিলাম, তার মধ্যে আমাদের সাবজেক্ট মানে পার্ট চলছিল যে হিস্টোরিক্যাল আন্ডারপিনিংস। তো সেখানে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে এত বছর ধরে ব্রিটিশরা আমাদের শাসন করছিল, আমাদের কলোনি বানিয়ে রেখেছে এবং আমরা ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে স্বাধীন হবো তো হবো কিভাবে। তো ওখানে একজন দ্য গ্রেট ম্যান অ্যারাইভড ফ্রম সাউথ আফ্রিকা, মিস্টার মহাত্মা গান্ধী। তো উনি আমাদের একটা রোড ম্যাপ দিলেন যে এইভাবে আমরা যে সৈকত তোমাকে যদি স্বাধীন হতে হয় ডিয়ার ইন্ডিয়ান্স, যদি তুমি সত্যিকারের ইন্ডিপেন্ডেন্ট হতে চাও তো তোমাকে ভায়োলেন্স দিয়ে হবে না বা অন্যরকম ভাবে হবে না, ধর্ণা প্রদর্শন করে হবে না, শুধুমাত্র প্রোটেস্ট করে হবে না। কিভাবে হবে যে ওরা আমাদের একটা লিগাল এন্ড পলিটিক্যাল কোশ্চেন থ্রো করেছে, আমাদের অ্যান্সারও লিগালি এবং পলিটিক্যালি দিতে হবে। তো কিভাবে করতে হবে? তো গান্ধীজি আমাদের কি দিয়েছে? রোড ম্যাপ দিয়েছে যে এইভাবে আমরা স্বাধীনতা পেতে পারি। তো ওনার রোড ম্যাপ অ্যাকর্ডিংলি কি ছিল? যে বলেছে সৈকত, তুমি যদি স্বাধীনতা পেতে চাও তো সবার প্রথম তোমাকে বুঝতে হবে যে এখন তুমি কলোনি আছো, তোমাকে কি বানাতে হবে? ফেডারেশন বানাতে হবে। ফেডারেশন বানাতে গেলে কি করতে হবে? প্রিন্সলি স্টেট যারা আছে, প্রিন্সলি স্টেটের যারা সুজারিনিটি এগ্রিমেন্ট, বা এটাকেই আমরা বলবো ডক্ট্রাইন অফ প্যারামাউন্সি। তো প্রিন্সলি স্টেটদের কি এই যে এগ্রিমেন্ট অফ সুজারিনিটি ছেড়ে চলে আসতে হবে, এবং কি যারা প্রভিন্স আছে, যারা ডিরেক্টলি ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে আছে, যে প্রভিন্স গুলো আছে, তারা কি ডিমান্ড করবে? প্রভিন্সিয়াল অটোনমি। রাইট? কি ডিমান্ড করবে? প্রভিন্সিয়াল অটোনমি। এবং কি এবার আমি বললাম যে প্রভিন্সিয়াল অটোনমি কখন হবে, আমি কখন বুঝতে পারবো আমাকে প্রভিন্সিয়াল অটোনমি দেওয়া হচ্ছে? তো গান্ধীজি বলছে যে দুটো জিনিস হলে আমি বুঝবো যে প্রভিন্সিয়াল অটোনমি হয়েছে। এক হয়েছে কি, সেন্টারে কি হবে? বাই ক্যামেরালিজম। এবং প্রভিন্সে কি হবে? প্রভিন্সিয়াল অটোনমি মানে কি? ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার। ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার। এতে কি হবে? এই ব্যাপারটা কি গান্ধীজি ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার মানে কিছুই নাই, যে এখনকার আমাদের 7th শিডিউলে আছে না, যে কি এক আছে ইউনিয়ন লিস্ট, যেসব সাবজেক্টে শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট ল বানাতে পারবে। রাইট? যেমন ধরো আর্মি, এই ব্যাপারে রাজ্য সরকার কোনো ল বানায় কি? এয়ারফোর্স, নেভি, রেলওয়ে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রিলেটেড কি ইস্যু হবে, ঠিক আছে? তো এইসব ব্যাপারে কি ইউনিয়ন লিস্ট শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট ল বানায়। আর কি আছে? স্টেট লিস্ট। যেমন ধরো কি কিছু সাবজেক্ট আছে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট ল বানায় না, সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো ইন্টারফেয়ার করে না। কিছু পার্ট আছে, কিছু জিনিস আছে, কিছু সাবজেক্ট আছে যেখানে শুধুমাত্র রেসপেক্টিভ স্টেট গভর্নমেন্ট ল বানায়। সাপোজ পুলিশ, কিভাবে পুলিশ অ্যাক্ট কিভাবে হবে না হবে, একটা স্টেটের রেসপেক্টিভ এক্সাইজ অ্যাক্ট কি হবে, সেগুলো কি সেন্ট্রাল গভর্নমেন্ট, এগুলো ওই সাবজেক্টগুলো কোথায় থাকে? স্টেট লিস্টে থাকে। এবং কি আর কি আছে? কনকারেন্ট লিস্ট। তো এখানে সেই সাবজেক্ট গুলো থাকে যেখানে সেন্টার এবং স্টেট দুজনাই ল বানাতে পারে। সাপোজ বলবো যে হেলথ, এডুকেশন, এই দেখো এই সাবজেক্ট গুলোতে না তুমি দেখবে কেন্দ্রীয় বিদ্যালয় আছে, কিছু স্কুল এরকম হয় যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আছে, কিছু ইউনিভার্সিটিস আছে যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, আবার দেখো অনেক স্টেট স্পন্সর্ড স্কুলও আছে আর কি। এবং কি হেলথ তুমি দেখতে পাবে এইমস আছে, যেগুলো সেন্টারের মানে রুলস মানে ফলো করে যেসব মানে হসপিটাল, আবার দেখবে স্টেট লেভেলেরও কিছু হসপিটালস আছে আর কি। তো এগুলো কি ওই টাইপের সাবজেক্ট গুলো কোথায় থাকে? কনকারেন্ট লিস্টে থাকে। তো গান্ধীজি বলছে কি আমাদের কি লাগবে? প্রভিন্সিয়াল অটোনমি। মানে একটা কি হবে? আমরা চাইবো কি বাই ক্যামেরালিজম সেন্টারে, মানে কি ওখানেও কি থাকবে? লোকসভা আর রাজ্যসভা, লোকসভা আর রাজ্যসভা, মানে যেটাকে আমরা কাউন্সিল অফ স্টেটস বলবো। এই রাজ্যসভা এটা হবে নাকি আমাদের ভয়েস অফ দি স্টেট এট দি সেন্ট্রাল লেভেল। এবং প্রত্যেকটা প্রভিন্স যে আছে সেখানে কি হবে? সেখানে আমাদের সেই মানে আমাকে সেই ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার দিতে হবে, যেখানে ওরকম স্পেসিফিক্যালি কোন কোন সাবজেক্টে ভাইসরয় ল বানাতে পারবে এবং কোন কোন সাবজেক্টে প্রভিন্সরা ল বানাতে পারবে, সেই ব্যাপারটা আমাদের দিতে হবে আর কি। তো এটা হচ্ছে আমাদের ডিমান্ড ছিল, ঠিক আছে? তো এর মধ্যে আর একটা কিছু ঘটনা ঘটে গেছে। যেমন ধর এবার কি হয়েছে দেখো, প্রথমত তো কি হয়েছে, একটা ঘটনা ঘটে গেছে কি 1914 থেকে 1914 সাল থেকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। তাতে কি ব্রিটিশরা প্রেসারে পড়ে গেছে। এবং দ্বিতীয় কথা কি, এবার ইন্ডিয়ানরা গিয়ে ব্রিটিশদের বলছে, দেখো বলছে এবার কি চাই? ব্রিটিশরা ভাবছে যে এদের নর্মালি কি বা চাইবে, ঠিক আছে? এরা একটা শিক্ষিত পপুলেশন নয়, এবং দেখো
মানে যখন কেউ শিক্ষিত হয় না, সে বোঝে যে আমাদের রাইটস কি, তখন সে টু দি পয়েন্ট কথা বলে। আর যখন সে সেইভাবে হয় না, তো ব্রিটিশরা এতদিন পর্যন্ত ভেবেছে এরা যখনই একটু টালবাটাল করছে, কিছু ডিমান্ড করছে বা কিছু একটা ব্যাপার, ঠিক আছে আবার একবার লক্ষ্মীর ভান্ডার দিয়ে দেবো। এটা দেখো, এই যে ওয়েস্ট বেঙ্গলের জনতা বা ওয়েস্ট বেঙ্গলের এই অবস্থা কেন এখন, ঠিক আছে, তো কোথাও না কোথাও দেখো আমরা বেশিরভাগ পপুলেশনের কথা বলছি, এই ছোট ছোট জিনিসে বা ফ্রিতে টাকা পাওয়াতে খুব বেশি স্যাটিসফাই হয়ে গেছি, রাইট? বা বাকি পপুলেশন তুমি দেখো যে হিন্দু মুসলিম করে মানে কাটিয়ে দিচ্ছে আর কি। কোথাও না কোথাও আমরা বলছি না যে হসপিটালে ডাক্তার নেই কেন নেই, আমাদের স্কুলে কেন টিচার নেই কেন নেই, রাইট? তো মানে এরা ধরো মানে যারা অতটা শিক্ষিত নয় তারা বুঝতে পারছে না যে সমস্যাটা অ্যাকচুয়ালি কোথায়, ঠিক আছে? তো তোমার এই জিনিসগুলো যদি ফেসিলিটি পেয়ে যাও তাহলে আমাদের কোনো মানে ফ্রিতে টাকা পয়সা দরকারই পড়বে না। তো ওই টাইমেও ইন্ডিয়া তুমি সিচুয়েশন একবার মানে কল্পনা করো, ওই টাইমে মাত্র ধরো হয়তো 10% লোক শিক্ষিত। তো ব্রিটিশরা বলছে যে আচ্ছা বলো তোমাদের এত প্রতিভা, তোমাদের কি চাই, দিয়ে দেবো লক্ষ্মীর ভান্ডার টাইপের কিছু একটা যোজনা। তো ওরা বলছে যে আমাদেরও সব চাই। কি চাই? বলছে আমাদের চাই প্রভিন্সিয়াল অটোনমি। কি চাই? ইন্ডিয়ান পপুলেশন বলছে আমাদের চাই না প্রভিন্সিয়াল অটোনমি। ইংল্যান্ড বলছে আরে বাবা এই সব লিগাল ল্যাঙ্গুয়েজ এরা কোথা থেকে জানলো, রাইট? তো ঠিক আছে, তো এইভাবে ব্রিটিশদের উপর প্রেশার বাড়ানো শুরু করে ইন্ডিয়ানরা মহাত্মা গান্ধীর নেতৃত্বে। এবং তারপরে কি হয়, এবার ওই টাইমে তখন আমাদের আরো অনেক স্বাধীনতা সংগ্রামী অ্যাক্টিভ হয়ে গেছে, ব্রিটিশদের উপর প্রেশার এসছে। তো ব্রিটিশ বলছে ওকে ঠিক আছে চলো তোমাদের আমি দিচ্ছি, তোমাদের ল মেকিং পাওয়ার সব চাই, তো তোমরা এখন অনেক শিক্ষিত হয়ে গেছো, তোমাদের আমি দেবো কি 1919 সাল চলে আসবে, এখানে আমরা কি দেবো মন্টফোর্ড রিফর্মস। হ্যাঁ এটাকেই তোমরা বলো মন্টেগু চেমসফোর্ড রিফর্মস। আচ্ছা এখানে কি দেবো, আমরা চেয়েছি কি ওদের থেকে, আমরা চেয়েছি হচ্ছে প্রভিন্সিয়াল অটোনমি, তো আমাদের দেয়া হলো কি, আমাদের দেয়া হলো দেখো ডিয়ার ইন্ডিয়ান্স, তোমরা যা চেয়েছিলে প্রায় আমরা সেম জিনিসই দিচ্ছি। কি দিচ্ছি? আমরা প্রভিন্সিয়াল অটোনমি দিচ্ছি না, আমরা দিচ্ছি ডায়ার্কি। এবার দেখো ইন্ডিয়ানরা নিশ্চয়ই বিরাট আনন্দ পেয়েছে, আচ্ছা আচ্ছা আমরা এখন পেয়ে গেছি ডায়ার্কি, ঠিক আছে। তো এই ব্যাপারটা কি, আচ্ছা এই ব্যাপারে কি হবে, তোমরা দুটো জিনিস চেয়েছিলে কি, সেন্টারে দুটো হাউস হবে, দুটো হাউস দিয়ে দিচ্ছি। চলো ডায়ার্কি কি জিনিস, তোমরা কি চেয়েছিলে সেন্টারে বাই ক্যামেরালিজম চেয়েছিলে, চলো সেন্টার লেভেলে আমরা দিচ্ছি আর একটা হাউস বানিয়ে দিচ্ছি কাউন্সিল অফ স্টেটস। ইন্ডিয়ানরা খুব খুশি, আচ্ছা ঠিক আছে। আর কি তোমরা প্রভিন্স লেভেলে পাওয়ার চেয়েছো, তাই তো, তো সেটাও চলো দিয়ে দিচ্ছি। কি এবার থেকে ওই রকম আমাদের যেরকম এখন আছে না ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, তো ওরকম ভাবে আমি কি করবো, আমি দুটো লিস্ট বানাবো। এক হচ্ছে ভাইসরয় লিস্ট, যেটা পুরোপুরি ভাইসরয়ের আন্ডারে থাকবে, যে বিষয়ে শুধুমাত্র ভাইসরয় ল বানাবে। আচ্ছা সেকেন্ড হবে প্রভিন্সিয়াল লিস্ট। এবার তো সবাই আনন্দ করে আরে গান্ধীজি আমরা জিতে গেছি, বিরাট ব্যাপার হয়ে গেছে। কি হয়েছে, আমরা যা চেয়েছিলাম তাই দিয়ে দিয়েছি। আমরা সেন্ট্রাল লেভেলে দুটো মানে হাউস চেয়েছিলাম সেটা দিয়ে দিয়েছে, এবং কি আমাকে দুটো লিস্ট আলাদা করে দিয়ে দিয়েছে, দেখি যে হ্যাঁ মানে কিছু সাবজেক্টে ভাইসরয় ল বানাবে, কিছু সাবজেক্টে প্রভিন্স ল বানাবে। তাহলে এবার কি, এবার তো আমরা খুব তাড়াতাড়ি স্বাধীন হয়ে যাবো। গান্ধীজি বলছে আরে বোকা, ব্যাপারটা হয়েছে আমরা চেয়েছিলাম প্রভিন্সিয়াল অটোনমি, ওরা আমাদের দিয়েছে কি ঘুরিয়ে নাক দিয়েছে, ড্রামা করেছে। কি হয়েছে, আমাদের দিয়েছে হচ্ছে ডায়ার্কি। সেটা কি ব্যাপার গান্ধীজি, তাতে সমস্যা কি, আপনার তো কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না, রাইট? ব্যাপার হচ্ছে এই যে কাউন্সিল অফ, গান্ধীজি বোঝাচ্ছে কি এই যে কাউন্সিল অফ স্টেটস আছে না, এটা শুধুমাত্র তোমরা বুঝতে পারছো না, এটা শুধুমাত্র একটা অ্যাডভাইজারি বডি। মানে বলছে মানে হচ্ছে এই যে ধরো এখন যে ইন্ডিয়া আছে না, একটা বিল একটা ল তখন তৈরি হয় যখন সেটা লোকসভা থেকে পাশ হবে, প্লাস রাজ্যসভা থেকে পাশ হবে, তারপরে প্রেসিডেন্ট সিগনেচার করবে, তখন সেই বিলটা ল হয়। মানে কিছু কিছু বিলের ব্যাপার আলাদা, ঠিক আছে, যেমন ধরো মানি বিল, কিন্তু বেসিক্যালি আমি যদি বলতে পারি ইন্ডিয়াতে এখন ইন্ডিয়াতে তোমাকে ল বানাতে হয় না, একটা বিল লোকসভা থেকে পাশ হওয়া যেমন ম্যান্ডেটরি, রাজ্যসভা থেকে পাশ হওয়াটাও ম্যান্ডেটরি। কিন্তু এখানে কি কোথাও না কোথাও ব্যাপারটা কি, কাউন্সিল অফ স্টেট তুমি দুটো হাউস তো বানিয়ে দিয়েছো, তো ওনার কাউন্সিল অফ স্টেটের রোল কি আছে, তুমি শুধু অ্যাডভাইস করতে পারো যে হ্যাঁ এই জিনিসটা আমার পছন্দ হচ্ছে না, সেটা আমি মানলেও মানতে পারি, না মানলেও মানতে পারি। অর্থাৎ কোনো পাওয়ারই দেওয়া হয়নি। এটা তো আমরা চেয়েছিলাম কি, না এটা তো আমরা চাইনি, আমরা তো ইকুয়াল পাওয়ার চেয়েছিলাম, রাইট? আচ্ছা তারপরে দেখা গেল আচ্ছা ওই ব্যাপারটা এই যে আমাকে দুটো লিস্ট বানিয়ে দিয়েছে আলাদা আলাদা সাবজেক্টের। তো গান্ধীজি বলছে দেখো এখানেও আমাদের ধোকা দেওয়া হয়েছে। কিভাবে,
বলছি প্রথমত ভাইসরয় লিস্ট যেটা আছে না, ভাইসরয় লিস্টে যে সাবজেক্ট গুলো আছে ওগুলো তো শুধুমাত্র ভাইসরয় ল বানাবে। হ্যাঁ, এটা খুব ভালো কথা। আর এই প্রভিন্সিয়াল লিস্টে যেটা আছে এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রভিন্সিয়াল লিস্টে যে সাবজেক্ট গুলো আছে সেটাকেও দুভাগে ভাগ করা হয়েছে। কি, এক আছে রিজার্ভড লিস্ট, এক আছে ট্রান্সফার্ড লিস্ট। এবং রিজার্ভ লিস্ট যেটা আছে এটাও ভাইসরয়ের কন্ট্রোলে। তাহলে তোমার কাছে তাহলে গান্ধীজি অ্যাটলিস্ট আমাদের তো কিছু তো উন্নতি হয়েছে, আমাদের ট্রান্সফার্ড লিস্ট আছে। এবার দেখো সৈকত, তোমার যেটা মনে হচ্ছে এখানে খুব মিনিমাম যে মানে সাবজেক্ট গুলো আছে সেগুলো এর মধ্যে দেওয়া হয়েছে। যদি তোমাদের বোঝানোর জন্য বলি, ব্যাপারে কি দেখো, সাপোজ তোমাকে দেওয়া হলো একটা স্টেটের ধরো ফিনান্স মিনিস্ট্রি, অর্থ যে দপ্তর, সেটা আমাকে রিজার্ভ লিস্টে রেখে দিয়েছে, যেটা ভাইসরয়ের কন্ট্রোলে। ঠিক আছে, ট্রান্সফার লিস্টে সাপোজ আমি বলছি এডুকেশন রয়েছে। এবার ঠিক আছে, আমি তো এডুকেশন মিনিস্ট্রি তো পেয়েছি, এবার আচ্ছা এডুকেশন মিনিস্ট্রিতে তুমি কি করবে? গান্ধীজি আমি স্কুল বানাবো। আচ্ছা, স্কুল বানাতে গেলে কি লাগবে? সবার প্রথমে ল্যান্ড কিনতে লাগবে, তারপরে বিল্ডিং বানাবে, তার জন্য তোমার মানে টাকা পয়সা লাগবে, তাই তো? অর্থাৎ তোমার কি লাগবে? টাকা লাগবে, মানি লাগবে। এই মানির জন্য তোমার কার কাছে যেতে হবে? এই ফিনান্সের কাছেই যেতে হবে। তো ইন দি এন্ড যেগুলো তোমার হাতে পাওয়ার দেওয়া আছে বলে তোমার মনে হচ্ছে, ওটাও কোথাও না কোথাও ভাইসরয়ের উপর ডিপেন্ডেন্ট। তো এই ব্যাপারটাকেই আমি এক কথায় কি বলবো, ডায়ার্কি। আমাদের ডিয়ার ইন্ডিয়ান্স, আমাদের ট্রু ডিভিশন অফ পাওয়ার দেওয়া হয়নি। আমাদের কি দেওয়া হয়েছে? আমাদের ধোকা দেওয়া হয়েছে, ঘুরিয়ে নাক দেখানো হয়েছে। ও ব্রিটিশরা কিছুই না একটা ড্রামা করেছে। আমরা চেয়েছিলাম ট্রু ডিভিশন অফ পাওয়ার, আমাদের দেওয়া হয়েছে ডায়ার্কি। এবং তো এটা ছিল আমাদের মন্টেগু চেমসফোর্ড রিফর্ম। তো এছাড়াও কি হয়েছে এই রিফর্মে, যেমন ধরো ওই যে মরলেমিন্টো অ্যাক্টে আমাদের যে কোথাও না কোথাও আমাদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি ব্রিটিশদের, মানে কোথাও না কোথাও আমাদের মধ্যেই গন্ডগোল বাঁধানোর জন্য যে সেপারেট ইলেকটোরেট 1909 যে মন্টেমিল্লো অ্যাক্ট মানে রিফর্ম ছিল, তো সেখানে কি শুধুমাত্র মুসলিমদের জন্য সেপারেট ইলেকটোরেট দেওয়া হয়েছিল। 1909 এই সেপারেট ইলেকটোরেট আমি শিখ এবং অ্যাংলো ইন্ডিয়ানদেরও দিয়ে দিলাম। মানে যত ভাগে, যতগুলো টুকরোতে আমাদের ইউনিটি ভাগ করা যায়, তত ওদের রুল করতে সুবিধা হবে না? তাহলে কি সেপারেট ইলেকটোরেট অলসো ফর শিখস অ্যান্ড অ্যাংলো ইন্ডিয়ানস। তাহলে এটা কি হলো? সবার প্রথম কি, আমার সাথে রিপিট করো, 1919 মন্টেগু চেমসফোর্ড রিফর্ম। প্রথম স্টেপ কি, আমাদের দেওয়া হয়েছে ডায়ার্কি। সেকেন্ড স্টেপ কি হয়েছে, যে আমাদের সেপারেট ইলেকটোরেট আরো বেশি এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। থার্ড কি, সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন। তোমাদের কোশ্চেন আসবে কমিশন। প্রথমবার সেন্ট্রাল বাজেট থেকে প্রভিন্সিয়াল বাজেট আলাদা করা হয়েছিল, রাইট? এটা ফোর্থ পয়েন্ট। এবং একটা জিনিস যেটা কি ধরো মহাত্মা গান্ধী অনেক বেশি রেগে গেছিল বা কিছু একটা ব্যাপার, এই যে আমরা ফেডারেশন বানানোর কথা বলছিলাম না, তো ওখানে একটা কন্ডিশন ছিল না যে রাজাদের মানে ডক্টরিন অফ প্যারামাউন্সি বা মানে সুজারেনিটি এগ্রিমেন্ট ছেড়ে চলে আসতে হবে। তো এখানে কি বলা হয়েছে, যে এই যে রাজা আছে, যারা রাজওয়াড়া আছে, তাদের চয়েস দেওয়া হয়েছে যে তোমরা চাইলে ব্রিটিশদের সাথেও থাকতে পারো আন্ডার ডক্ট্রাইন অফ সুজারেনিটি, এবং তোমরা চাইলে ফেডারেশনে জয়েন করতে পারো। এবার দেখো, যদি একটা সিঙ্গেল ডিজিট আইকিউ ওয়ালা তুমি কাউকে জিজ্ঞেস করো না, যে রাজাদের কাছে যে ফ্যাসিলিটি আছে, আমাদেরকে ডিফেন্সের কথা ভাবতে হচ্ছে না, আমাকে এক্সটার্নাল অ্যাফেয়ার্সের কথা ভাবতে হচ্ছে না, আমি নিজের একটা হিউজ এরিয়া, কয়েক হাজার বিঘে জমির উপর আমি নিজে রাজত্ব করছি, রাজার মতো জীবন পাচ্ছি, জাস্ট বিকজ আমাকে একটু ব্রিটিশদের একটু এক্সট্রা ট্যাক্স দিতে হচ্ছে। তো কোনো রাজা কোনোদিন চাইবে যে ব্রিটিশরা চলে যায়? কোনোদিন চাইবে না। তো ওরা ফেডারেশন জয়েন করতে চাইবে? কোনোদিন চাইবে না। তো এতে মহাত্মা গান্ধী খুব রেগে গেছে। মানে প্রথমত তো আমরা যা চেয়েছি সেটা দাওনি, তারপরে আবার রাজাদের তুমি চয়েস দিয়ে দিয়েছো, সো দ্যাট উই আর মানে আমরা ফেডারেশন ফর্ম করতে না পারি। তো সেই ক্ষেত্রে এই রিটেলিয়েশনে মহাত্মা গান্ধী 1909 লঞ্চ করবে নন কোঅপারেশন মুভমেন্ট। তো
এটা ছিল আমাদের মন্টেগু চেমসফোর্ড রিফর্মস। তো এরপরে আমরা কিভাবে স্বাধীন হয়েছি এবং কিভাবে আমরা দেশ স্বাধীন করতে পারলাম, হ্যাঁ, তো এটা ছিল আজকের ভিডিও। এর পরের পার্ট আমরা নেক্সট ভিডিওতে আসছি। যদি ভিডিও ভালো লেগে থাকে, যদি সহজভাবে বুঝে থেকে থাকো, তো লাইক করো, শেয়ার করো। নমস্কার।